নমস্কার, কেমন আছেন? লক্ষ্মীবারে তৈরি তো সত্যি শুনতে? যা বলবো সত্যি বলবো। রাজনীতি সম্ভাবনার শিল্প। মিটিং, মিছিল, স্লোগান, আন্দোলনের মতো এটাও রাজনীতির অন্যতম বড় সত্যি। বাংলার রাজনীতিতে এখন জোর জল্পনা। সক্রিয় রাজনীতিতে কি ফিরছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়? আসলে দার্জিলিংয়ের একটা সাক্ষাৎ উস্কে দিয়েছে সেই সব জল্পনা, সম্ভাবনাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের সাক্ষাৎ 15 অক্টোবর রাতে দার্জিলিংয়ে কি আলোচনা হলো দুজনের? পুজোর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, আর পুজো মিটতেই মুখ্যমন্ত্রীর কাছে। শোভন চট্টোপাধ্যায় তিনি পাহাড়ে এসেছিলেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং মেয়ে তারাও পাহাড়ে ছিলেন, কিন্তু বৈঠক হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং প্রায় 2 ঘন্টার এই বৈঠক হয়েছে। এবং সেই বৈঠকের শেষে কি বিষয়ে আলোচনা হলো সেটা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হচ্ছে। তার কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে শোভন চট্টোপাধ্যায় জানিয়ে এসেছিলেন যে তিনি রাজনীতিতে ফের সক্রিয় হতে চান। তাহলে শোভন চট্টোপাধ্যায় আবার তৃণমূলের সক্রিয় রাজনীতিতে ফিরছেন? শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফেরা বা সক্রিয় হওয়া নিয়ে জল্পনা নতুন নয়। 2019 সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র। তবে সময়ের সঙ্গে পদ্ম শিবিরের সঙ্গে শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব বেড়েছে, বরং তৃণমূলের কাছাকাছি বারবার দেখা গিয়েছে এই দুইজনকে। ভাইফোঁটার দিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন শোভন। ভাইফোঁটা হয়েছে, দিদি ভাইফোঁটা দিচ্ছে। দিদি আমার লাস্ট ওয়ার্ড। আমার মা নেই, আজকে বাবা নেই, ন্যাচারালি এখানে অন্য কোনো অবস্থান আর নেই মমতা দি। কখনো আবার নবান্নে গিয়ে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা দি চিন্তা ভাবনা, মমতা দি কথা, মমতা দির ইচ্ছা বাস্তবায়িত করাটাই আমার কর্তব্য বলে আমি মনে করি। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনও হাজির ছিলেন শোভন বৈশাখী। তৃণমূলের অন্য নেতাদের সঙ্গেও শোভন চট্টোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ফলে শোভনদা অ্যাক্টিভ হলে নিশ্চিতভাবে আমরাও তাদের জুনিয়র হিসেবে ভালো লাগবে, খুশি হব। আর গত কয়েক বছরে এই ঘটনাগুলির পর প্রত্যেকবারই প্রশ্ন উঠেছে, শোভন চট্টোপাধ্যায় কি তবে তৃণমূলে আবার সক্রিয় হচ্ছেন? কলকাতার প্রাক্তন মেয়রের ঘর ওয়াপসি কি হচ্ছে? 26-এর নির্বাচনের আগে আবার সে জল্পনা। আর গত মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তো রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার ইচ্ছে নিজেই জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। অভিষেকের পক্ষ থেকে আপনি রাজনীতিতে সক্রিয় হওয়ার আর কোনো আহ্বান পেলেন? হ্যাঁ, অভিষেক ডেফিনেটলি, আমি নিজে আগ্রহ প্রকাশ করেছি। আমি যে অত্যন্ত আগ্রহী এই বিষয়ে, ওদের এই লড়াইয়ে, মানে এই লড়াইয়ে আমি একজন সাথী হবার জন্য আমার আগ্রহ প্রকাশ করে আমি ওর কাছে রেখেছি। আপনার আগ্রহের সাড়া পেয়েছেন? হ্যাঁ, ভীষণ ভাবে। মানে আমি হি ইজ ভেরি পলিশড এবং ডিটারমাইন্ড। অভিষেকের কাছে রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। দার্জিলিংয়ে সাক্ষাতের পর তাই সামনে হাজারো জল্পনা। তৃণমূলে কি ফিরছেন শোভন চট্টোপাধ্যায়? তৃণমূলে ফিরলে শোভন চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? তৃণমূলে ফিরলে বিধানসভা ভোটের টিকিট পাবেন? শোভন চট্টোপাধ্যায় বিধানসভা কেন্দ্র বেহালা পূর্বে এখন বিধায়ক শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়, বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। জামিন মিলেছে, তার কারামুক্তি এখন সময়ের অপেক্ষা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছে তৃণমূল। তাহলে বেহালা পশ্চিমে প্রার্থী হবেন শোভন? আগের মতোই সক্রিয় হবেন? রাজনীতির সম্ভাবনার শিল্প, সেখানে কোনো কিছুই অসম্ভব নয়। জেলায় জেলায় বিজয় সম্মিলনীতে এখন ব্যস্ত তৃণমূলের নেতারা। বিজয়ের সেই মরশুম কি শুভ হতে চলেছে শোভন চট্টোপাধ্যায়ের জন্য? কেমন আছে বঙ্গ জীবনের অঙ্গ রাজনীতি? চলুন বঙ্গ রাজনীতির হাল হকিকত অন্দরের খবর আপনাদের সামনে আনি। আজকের সত্যি। পরিষ্কার হিসাব এলাকার মানুষ যাদের জানে, এরা দীর্ঘদিন ধরে এখানে আছে। কত সব ভোটার লিস্টে এদের নাম আছে, তাদের নাম যদি ওরা বাদ দিতে চায়, পাড়ার বিজেপি নেতাদের ধরে আমরা আটকে রাখবো। একটা বাংলার লোকের নাম যদি বাদ দেয়, আমরা
লক্ষ লোককে নিয়ে শান্তিকুঞ্জ ঘেরাও করব, আমরা শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করে বুঝিয়ে দেব যে বাংলার লোককে বাদ দিতে গেলে বাংলা গর্জন করতে জানে। আগামী 26-এর নির্বাচনটার ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এটা আমাদের পায়ের তলার মাটি ঠিক রাখার নির্বাচন, এটা আমাদের অস্তিত্বের লড়াই, এটা আমাদের নিজের জায়গা, নিজের বাংলাকে বাঁচানোর লড়াই। বিহারে কিভাবে তারা এসআইআর এর নামে কিভাবে তারা ভোটার তালিকা কি যে কারচুপি করেছে। এই এসআইআর আমরা বিপক্ষে নয়, কিন্তু পুরো যদি ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরে সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিই। এসআইআর নিয়ে কি বলবেন? এসআইআর নিয়ে আগে এসআইআর হতে দাও। আমরা একটাই বক্তব্য, আমাদের কোনো বৈধ ভোটারের নাম দেওয়া যাবে না। যদি হয় তাহলে কি করবেন? কি হবে? আগুন জ্বলে যাবে, আগুন। আওয়াজ বেশি, কিচ্ছু লাভ হবে না। মৃত ভোটার বাদ যাবে, ফলস ভোটার বাদ যাবে, ডবল ট্রিপল এন্ট্রি বাদ যাবে, বাংলাদেশের মুসলমান বাদ যাবে, তাতে ওনাদের রাগ কেন? কত ভণ্ড করতে পারেন আমরা দেখবো। তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না, রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলে জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেরা গুলি লাগবে। আমি আইনি পদক্ষেপে যাব। একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি একথা বলতে পারে না। পশ্চিমবঙ্গের চুরি বাটপাড়ি নির্বাচনে হয়েছে, হচ্ছে, হবে, এটা আমরা সবাই জানি। সেই জায়গাটাই এসআইআরকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের উচিত সেখানকার বিডিও, এসডিও, ডিএম এবং যত বিএলএ আছে তাদের সকলকে মানে আরো বেশি সেন্সিটাইজ করে যাতে সেখানে কোনো রকমেরই ধাঁধলি না হয়। অবৈধ ভোটারের নামে যেন সেখানে বৈধ ভোটারের অধিকার কেড়ে নেওয়া না হয়। রাজ্যে পদ্মের অন্দরে কি এবার গোদের ওপর বিস্ফোরণ? দ্বন্দ্ব কাটায় এমনি জেরবার। বিজেপির রাজ্য কমিটি ঘোষণাই হয়নি, থমকে রয়েছে। কার লোক বেশি থাকবে, কোন লবি, এখনো হিসেবই করা যাচ্ছে না। তার উপর এবার বিভ্রান্তি, কার কথা শুনে চলতে হবে। কি বিপদ বলুন তো। দলের কোন্দল রোগ সারিয়ে তুলে 26-এ বাংলা দখলে বিভু জুটিকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। বিভু অর্থাৎ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। আগামী বছরে বিধানসভা ভোট, তার আগে বঙ্গে গেরুয়া শিবিরের ভোট বৈতরণী পারের গুরু দায়িত্ব উঠেছে এই দুই নেতার কাঁধে। দায়িত্ব পেয়েই বাংলায় দলকে নিয়ে আসরে নেমে পড়েছেন দুই নেতা। এই পর্যন্ত ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? বঙ্গে দলের দুই কেন্দ্রীয় নেতাকে নতুন করে দায়িত্ব দিয়েছে বিজেপি। মানে বঙ্গ বিজেপির নেতৃত্ব জানতেন 26-এর বিধানসভা ভোটের এই দুজন থাকবেন। ভোটের কয়েক মাস আগে আসছেন আরও একজন, ভোটমুখী বাংলায় বিজেপির কর্মকাণ্ড সামলাতে। 26 জয় প্রথম থেকেই গভীর নজর রেখেছে এবং বলা যেতে পারে তীক্ষ্ণ নজর রেখেছে আরএসএস প্রধানরা চাইছেন যে এই রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে অন্য নির্বাচনের মতো নয়, 26-এর নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই তাদের কথা অক্ষরে অক্ষরে পালন করা হোক। আর তাই কি দুজনের বাইরে আরও অতিরিক্ত একজনকে দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে। সূত্রের খবর, যেটা আরএসএস মারফত আমরা জানতে পারছি, আরও একজনকে দায়িত্ব দেওয়া হতে চলেছে। আর এখানেই তো বিজেপির ভিতরে প্রশ্ন, দলের বঙ্গের দায়িত্বপ্রাপ্ত দুই কেন্দ্রীয় নেতা নাকি
আরএসএস যাকে পাঠাবেন তিনি, নাকি আগে থেকে যিনি ছিলেন সেই বনসল সাহেব? কে বঙ্গ নেতাদের কার দিক নির্দেশের দিকে তাকিয়ে থাকতে হবে? কে বঙ্গ বিজেপির 26-এর স্ট্র্যাটেজি ঠিক করবেন? উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। দায়িত্ব সেরকম 3 জন পাচ্ছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস পশ্চিমবঙ্গকে এই 3 ভাগেই ভাগ করে দিয়েছে সাংগঠনিকভাবে। বর্তমানে রাজ্যে বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন পদে রয়েছেন 2 জন। উত্তরবঙ্গে দলের দায়িত্বে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন্দ, আর দক্ষিণবঙ্গে দলের দায়িত্বে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী। আরও একজনকে দায়িত্ব দেওয়া হতে চলেছে, যিনি দলের সঙ্গে সমন্বয় রক্ষা করবেন এবং প্রান্ত হিসেবে ভাগ করে দেওয়া হয়েছে তাদের দায়িত্ব। সতীশ ধন বা অমিতাভ চক্রবর্তীরা তো ছিলেনই, তার সঙ্গে আরও নতুন করে একজন। বঙ্গ বিজেপির মাধ্যমে আরএসএস যে 26-এর নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে তা এক প্রকার স্পষ্ট। সূত্রের খবর, আরএসএস এর যিনি বঙ্গ বিজেপিতে সাধারণ সম্পাদক সংগঠন পদে আসবেন তাকে মধ্যবঙ্গের দায়িত্ব দেওয়া হবে। বিজেপির সাংগঠনিক 3 বঙ্গে এই ত্রয়ী দলের দায়িত্ব সামলাবেন। দলের দায়িত্ব বন্টন তো হলো, কিন্তু সংগঠন দ্বন্দ্ব কাটায় তো এখনো আটকে রাজ্য কমিটি। পুরনো রাজ্য কমিটির কয়েকজন দায়িত্ব ছাড়তে নারাজ, আবার নতুন রাজ্য কমিটিতে নয়া মুখ, পুরনো উভয়কেই প্রাধান্য দিতে চাইছে শ্রমিকবাবু। অর্থাৎ নতুন পুরনোর মিশেলে রাজ্য কমিটি গঠন করতে চাইছে বঙ্গ বিজেপি। এখানেও আদি 90-এর দ্বন্দ্ব। তাই রাজ্য কমিটিতে মেগা পরিবর্তন আসতে চলেছে বলেই খবর। রাজ্য সাধারণ সম্পাদক, রাজ্য সহসভাপতি, রাজ্য পদাধিকারী এবং মোর্চা সব ক্ষেত্রেই বিস্তর পরিবর্তন থাকছে। এখন দেখার, কালী পুজো ভাইফোঁটা পেরোলে বিজেপির রাজ্য কমিটির জট কাটে কিনা। মাঠে ময়দানে বিরোধীদের সঙ্গে জোরদার টক্কর তো চলছেই, এবার লড়াই হবে ডিজিটাল প্ল্যাটফর্মেও। বিধানসভা ভোটের আবহে বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের লাগাতার বাংলা বিরোধী কুৎসার জবাব দিতে অবতীর্ণ হচ্ছে তৃণমূলের ডিজিটাল বাহিনী, যার নাম দেওয়া হয়েছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। যারা বাংলায় বসবাস করে না, বাংলা ভাষা জানে না, বাংলায় কথা বলতে জানে না, বাংলা পড়তে পারে না, যারা বাংলার হৃদস্পন্দনকে বোঝে না, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এবং এই কারণেই আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি, যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। বৃহস্পতিবার পোস্ট করা প্রায় 5 মিনিটের ভিডিওতে বিজেপির নাম না করে বহিরাগত বাংলা বিরোধী বলে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিজিটাল মাধ্যমে মিথ্যে ও ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আত্মসম্মানে যারা প্রতিদিন আঘাত করছে, যারা মিথ্যা ও ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে, সাম্প্রদায়িকতার বীজ বপন করছে, তাদের জবাব দিতে হবে তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে, যুক্তি দিয়ে আর আত্মবিশ্বাসের সাথে বাংলার গৌরব দিয়ে। বাংলা বিরোধীরা এবং দিল্লির জমিদাররা তারা বাংলাকে শুধু অপমানিত করছে তাই নয়, দেশ তথা বিশ্ব দরবারে বাংলাকে ভুলভাবে উপস্থাপিত করছে। এই বাংলা বিরোধীরা বাংলার গৌরবকে নষ্ট করার প্রক্রিয়া চালাচ্ছে। নির্বাচনের আগে তৃণমূলের এই ক্যাম্পেইনকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা। সেখানে তাদের উপর হামলা করানো, এই সমস্ত কিছু এখন হবে এবং এই ডিজিটাল মাধ্যমে সেটা করা হবে। এবং তৃণমূল কংগ্রেস এটা ব্যবহার করে বহু ঘটনাকে একদম সাজিয়ে বানিয়ে বিভিন্ন ধর্মীয় সমাজের কাছে পৌঁছে দেয় এবং এর মাধ্যমে এরপর হয়তো তোলাবাজিও শুরু হবে। ভাইপো তো তোলাবাজি এক্সপার্ট, স্বাভাবিকভাবে এই ডিজিটাল মাধ্যমে এখন আপনারা ডিজিটাল তোলাবাজি দেখবেন তৃণমূল কংগ্রেসের। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে 23-এর পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার কর্মসূচি করে লাভের ফসল ঘরে তুলেছিল ঘাসফুল শিবির। এবার সামনে বিধানসভা, বিরোধীদের গোল দিতে ডিজিটাল মাধ্যমের ওপর জোর শাসক দলের। এর ফসল কতটা উঠবে, উত্তর দেবে সময়। আমরা তো বলি পাগল ছাগলদের কথার জবাব দেওয়ার দরকার নেই। আমরা ভবানীপুরে 1 লক্ষ ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করব। বিরোধী দলনেতার নাম না করে দুদিন আগে এভাবেই চ্যালেঞ্জ ছুড়েছিলেন ফিরহাদ হাকিম। উত্তরবঙ্গে দাঁড়িয়ে আবার তার পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। তথ্য বলছে ভবানীপুরের ভোটারদের মধ্যে 40% বাঙালি হিন্দু।
20% মুসলিম এবং 40% অবাঙালি হিন্দু। এই ভোট অঙ্কেই 2021-এর বিধানসভা উপনির্বাচনে প্রায় 59,000 ভোটে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের 7টি ওয়ার্ডেই জিতেছিলেন তিনি, কিন্তু 2024-এর লোকসভা নিরিখে খুব বেশি স্বস্তিতে নেই শাসক দল। এর বড় কারণ হিসেবে উঠে আসছে 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতেই বিজেপির এগিয়ে থাকা। 63, 70, 71, 72 ও 74 নম্বর ওয়ার্ডে এগিয়ে গেরুয়া শিবির। সেই হিসেব ধরেই শুভেন্দুর বক্তব্য, ভবানীপুর তৃণমূলের জন্য আনসেফ। এসআইআর এর পরে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ চলে যাওয়ার পরে 77 নম্বর ওয়ার্ডেও লিড পাবে না। স্বাভাবিকভাবে এই সিট ভারতীয় জনতা পার্টির সিট, যেই দাঁড়াক ভারতীয় জনতা পার্টির তিনি জিতবেন, এখানে মমতা ব্যানার্জি জিতবেন না। ভবানীপুর বিধানসভায় পরিকল্পনা করেই বহিরাগতদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছে, ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে বহিরাগত ভোটকে দুশ্চিন্তায় রেখেছে শাসক দলকে। এসআইআর এর পরে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ চলে যাওয়ার পরে 77 নম্বর ওয়ার্ডেও লিড পাবে না। স্বাভাবিকভাবে এই সিট ভারতীয় জনতা পার্টির সিট, যেই দাঁড়াক ভারতীয় জনতা পার্টির তিনি জিতবেন, এখানে মমতা ব্যানার্জি জিতবেন না। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যা ট্রেন্ড, তাতে 2011 থেকে এখানে অন্তত 25,000-এর কম ভোটে জেতেনি তৃণমূল প্রার্থী। এসআইআর বা জনবিন্যাস বদলের পর তার কতটা প্রভাব ভবানীপুরে পড়ে সেটাই দেখার। বিধানসভা ভোটের আগে ভুতুড়ে ভোটার বিতর্কে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখন ভোটার তালিকা থেকে নিঃশব্দে বাদ যাচ্ছে একের পর এক নাম। জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাসে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে 100 জনেরও বেশি বাংলাদেশি নাগরিকের নাম। ফরেনার্স রেজিস্ট্রেশন রিজিওনাল অফিস থেকে বিগত 4 মাসে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে সিইও দপ্তরে। এমন বেশ কিছু মানুষ ধরা পড়েছেন যাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট অথচ ভারতীয় ভোটার কার্ড। ইনভেস্টিগেশনের রিপোর্ট পাওয়ার পর 112 জনের নাম, এরকম যাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট অথচ ভারতীয় ভোটার কার্ড, এরকম 112 জনের নাম তালিকা থেকে কিন্তু সিইও দপ্তর বাদ দিয়েছে। ইমিগ্রেশন চেকের সময় বাংলাদেশের পাসপোর্ট সঙ্গে ভারতীয় ভোটার কার্ড নিয়ে একের পর এক ব্যক্তি ধরা পড়ার ঘটনায় মাথা ব্যথা বেড়েছে সিইও দপ্তরের। এখনও আরও 750 জনের এরকম নাম রয়েছে বলেই খবর কমিশন সূত্রে সিইও দপ্তরের কাছে, যাদের ব্যাপারেও ইনভেস্টিগেট করা হচ্ছে। কলকাতা, মুম্বই, দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় প্রকাশ্যে আসছে একের পর এক ঘটনা। বাংলাদেশি নাগরিকদের থেকে উদ্ধার হচ্ছে ভারতের ভোটার কার্ড। প্রশ্ন হচ্ছে, কতদিন ধরে এরা ভোট দিয়ে আসছেন? ভারতের ভোটার কার্ড পাওয়াটা কি বাংলাদেশিদের কাছে জলভাত? এবার কি এতে ইতি পড়বে? বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, এসআইআর নিয়ে বাড়ছে উত্তাপ। এই আবহে বিস্ফোরক দাবি বিজেপি নেতা অর্জুন সিং এর। সালেহা খাতুন, ডটার অফ লেট মোহাম্মদ খালিল, এসব করাচিতে জন্ম হয়েছিল। নৈহাটের ভোটার তালিকায় পাকিস্তানের করাচির নাগরিক, পড়শি দেশের নাগরিকের নাম কিভাবে নৈহাটের ভোটার তালিকায়, প্রশ্ন তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। পাকিস্তানের পাসপোর্ট থেকে এসে, পাকিস্তানের পাসপোর্ট নম্বরও আছে এখানে, পাসপোর্ট নম্বর এখানে দেওয়া আছে, আপনি এটা ফটো তুলতে পারেন। মেয়েরও পাকিস্তানি পাসপোর্টের নম্বর আছে, সবারই পাসপোর্ট নম্বর। এখানে এসে ওরা ইন্ডিয়ান হয়ে গেল। পাকিস্তানের পাসপোর্ট হয়তো ছিঁড়ে ফেলে দিয়েছে বা লুকিয়ে রেখে দিয়েছে, ইন্ডিয়ান নাগরিক হয়ে গেল, ইন্ডিয়ান ভোটার লিস্ট হয়ে গেল, আধার কার্ড হয়ে গেল, রেশন কার্ড হয়ে গেল, ভোটার লিস্টে নাম উঠে গেল। নৈহাটির এটি ঘোষ লেনের বাসিন্দা সালেহা ইমরান। নৈহাটি বিধানসভায় 115 নম্বর পার্টে ভোটার লিস্টে জল করছে তার নাম। সালেহা ইমরান পাকিস্তানি এবং ভারতের নৈহাটির ভোটার, স্বীকার করেছেন তার স্বামী মোহাম্মদ ইমরান। আপনি কবে বিয়ে করেছেন? 1991 সালে। 1991 সালে। কোথা থেকে বিয়ে করেছেন? করাচি থেকে। হ্যাঁ, করাচি। করাচি কোথায়? পাকিস্তান, করাচি। এখানে ভোটার লিস্টেও তো নাম আছে, কোন জায়গায় ভোট দেন আপনারা? আমরা ভোট দিই গরিফা বয়েজ স্কুলে। কবে থেকে নাম উঠেছে ভোটার লিস্টে? ভোটার লিস্টের নাম 2000 থেকে আগেই থেকে উঠে গেছে। নৈহাটির ভোটার সালেহার যে পাকিস্তান যোগ রয়েছে সেই কথা অস্বীকার করেননি নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ দে। এটা সত্যি, ভদ্রমহিলার নাম হচ্ছে সালেহা ইমরান। ইনি পাকিস্তানের বাসিন্দা। যার সাথে এনার বিয়ে হয়ে যে বিবাহ সূত্রে উনি এখানে এসেছেন
মোহাম্মদ ইমরান আলী, 8 নম্বর ওয়ার্ডের বাড়ি। 1991 সালে মোহাম্মদ ইমরানের সঙ্গে বিয়ে হয় করাচির বাসিন্দা সালেহা ইমরানের। প্রশ্ন উঠছে, কিভাবে করাচি থেকে এসে ভারতে এত বছর থেকে ভারতীয় নথি বানিয়ে ফেললেন সালেহা? কাদের মদতে হয়ে গেল ভোটার কার্ড? দেশের নিরাপত্তার জলাঞ্জলি দিয়ে কারা পাকিস্তানের হাতে তুলে দিল ভারতীয় প্রমাণপত্র? তারা একই দলের, একই জেলার, তবু কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের রাজনৈতিক দূরত্বটা বেশ স্পষ্ট। দলের ওপর মহল থেকে বারবার বলেও যে দূরত্ব মেটানো যায়নি। বৃহস্পতিবার দুজনের বাড়তে থাকা দূরত্বের আরও একবার প্রমাণ পাওয়া গেল নানুরের। কাজলের গড়ে তৃণমূলের অনুষ্ঠানে দেখা দিলেন না কেষ্ট। বৃহস্পতিবার নানুরে বিজয়া সম্মেলনের আয়োজন করে শাসক দল তৃণমূল। মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ জেলার অন্য নেতারা। যদিও দলের অনুষ্ঠানে দেখা যায়নি প্রাক্তন জেলা সভাপতি অনুব্রতকে, জানিয়ে মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কাজল। এটা নানুর, নানুরের মানুষ লড়াই করতে জানে, নানুরের মানুষ সংগ্রাম করতে জানে, নানুরের মানুষ রক্ত দিতে জানে। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। যে এলো কে এলো না এটা ম্যাটার আমাদের কাছে করে না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দেন। জিজ্ঞাসা করেন কোন অঞ্চলে কত ভোটে ব্যবধান জিতবো, সেটা আমরা বলে দিতে পারবো। কারণ আমরা 365 মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। তো মানুষ কোন দিকে যাচ্ছে, কোন পথে যাচ্ছে সেটা আমরা জানি। কারণ আমরা তৃণমূল অর্থাৎ গ্রাসরুট থেকে রাজনীতিটা করি, মানুষের সঙ্গে মিশি, মানুষের ধাত আমরা বুঝি। বছর ঘুরলেই বিধানসভা ভোট। কেষ্ট কাজলের এই চর্চিত দূরত্ব শাসক শিবিরে অস্বস্তির কারণ হয়ে থাকবে বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। কলকাতার পর নাগরাকাটা, শুভেন্দু অধিকারীর আদিবাসী অভিযান এবার উত্তরে। দলের সাংসদ বিধায়কের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জলপাইগুড়ির নাগরাকাটায় বিক্ষোভ মিছিল করেন বিরোধী দলনেতা। মিছিল শেষে রাজ্য সরকার ও শাসক শিবিরের বিরুদ্ধে সুরও চড়ালেন। গত 6 অক্টোবর ত্রাণ বিলি করতে গিয়ে নাগরাকাটার বামুনডাঙ্গায় আক্রান্ত হন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলে আসরে নেমে পড়ে বিজেপি। বিশেষ করে তপশিলি উপজাতি সমাজের প্রতিনিধি খগেনের উপর হামলার ঘটনায় তৃণমূলকে আদিবাসী বিরোধী বলে তুলে ধরতে তৎপর পদ্ম শিবির। এদিন শিলিগুড়ি পৌঁছেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন খগেনের সঙ্গে দেখা করেন শুভেন্দু। সেখান থেকে সোজা চলে যান ধূপগুড়ি। জলঢাকা নদী লাগোয়া এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিলি করেন। পরবর্তী গন্তব্য ছিল নাগরাকাটা। এদিন নাগরাকাটা স্টেশন থেকে থানা অবধি বিক্ষোভ মিছিল করেন শুভেন্দু। মিছিলে বিজেপির নেতা কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আদিবাসী সমাজের প্রতিনিধিরাও। মিছিল শেষে খগেনদের উপর হামলার ঘটনায় ফের কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি জানান বিরোধী দলনেতা। পুলিশ ইনঅ্যাকশনের মামলা করেছি কলকাতা হাইকোর্টে, মন্ডল প্রেসিডেন্ট করেছে। এনআইএ চাই, সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সির তদন্ত চাই, কোর্ট মনিটরিং তদন্ত চাই। শঙ্করদের উপর হামলার প্রতিবাদ করে বিরোধী দলনেতা বলেন 26-এ বদলও হবে, বদলাও হবে। একা শঙ্কর ঘোষের গায়ে জুতো পড়েনি, পশ্চিমবাংলায় ভারতবর্ষের সব আচার্যদের গায়ে জুতো পড়েছে। বদল হবে, বদল হবে। ওই আত্মা যদি ভিতরে না ঢুকে, চলো বামনডাঙ্গা। এখানে বামনডাঙ্গাতে খগেন মুর্মু শঙ্কর ঘোষকে মেরেছ, ওইখানে দাঁড়িয়ে যদি হিসাব না নিয়ে ফিরতে পারি, আমরা নরেন্দ্র মোদীর সৈনিক নই।
এদিন গর্জন তর্জনের মধ্যেই বিজেপির তাল কাটলো ত্রাণ বিলি নিয়ে। ধূপগুড়িতে শুভেন্দুর দেওয়া ত্রাণ ফেরালেন কয়েকজন দুর্গত। এদের অনেকেই শুভেন্দুর সঙ্গে সরাসরি কথা বলতে চেয়েছিলেন বিরোধী দলনেতা তাদের গ্রামে গিয়ে নিজের চোখে পরিস্থিতি দেখুন, কিন্তু তা না হওয়ায় ত্রাণ ফেরালেন অনেকেই। যদিও এর পিছনে তৃণমূলের হাত দেখছে গেরুয়া শিবির। হাতে একটা করে শাড়ি নিয়ে বেরিয়ে আসছেন মহিলারা। কেউ কেউ প্লাস্টিক খুলে একবার দেখে নিচ্ছেন শাড়ির গুণমান। সেই শাড়ি নিয়েই শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি। ভাঙড় 2 নম্বর ব্লকের হাতিশালা এলাকায় তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকদের নিয়ে কর্মী সভা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। সভায় প্রায় 1000 মহিলা উপস্থিত ছিলেন। সভা শেষে তাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের দাবি ভোট নেওয়ার নতুন কৌশল তৃণমূলের। নতুন কৌশল অবশ্যই নয়, এই কাজ ওরা করে থাকে। সাধারণত টাকা পয়সা আগে দিত, ক্যাশ টাকা দিত, ক্যাশ টাকা এবারও উঠবে আমাদের কাছে খবর আছে, কিন্তু আগে থেকে মানুষকে একটা বাইন্ডিংয়ের মধ্যে আনার জন্য এই শাড়ি পাঞ্জাবি এসব দিচ্ছে। তা ওরা দিক না, ওরা দিতে পারছে না কেন? একজন বিধায়ক 5 বছরে একটা কুচি পর্যন্ত কারো হাতে দিতে পারেনি। একজন বিধায়ক 5 বছর এখানে কোনো রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুতের করার ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই। শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে, মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলা। পারলে করুক না, কোনো আপত্তি নেই। এদিনের সভা থেকে আরও একবার ভাঙড় থেকে বিরোধীদের উৎখাত করার হুঁশিয়ারি দেন শওকত। আমরা চাই আমাদের সমস্ত সংগঠনকে শক্তিশালী করে মিশন 2026 এবং সেই 26-এ ভাঙড় বিধানসভা থেকে বিশেষ করে কিছু ভণ্ড আছে, সেই ভণ্ড হচ্ছে বিজেপির হতে পারে, আইএসএফের হতে পারে, তাদেরকে এখানে উৎখাত করা, এটাই হচ্ছে আমাদের মূল্য। ভোট যুদ্ধের ডোল পলিটিক্স নতুন কিছু নয়। এখন প্রশ্ন হলো, শওকতের দেওয়া শাড়িতে কি মহিলাদের মন গলবে? বদলাবে ভাঙড়ের ভোট সমীকরণ? দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে বিডিওর দ্বারস্থ পঞ্চায়েতের উপপ্রধান সহ অধিকাংশ সদস্য। তা নিয়ে খানাকুলের শোরগোল। তৃণমূল পরিচালিত পোল 1 নম্বর পঞ্চায়েতের 15 জন সদস্যের মধ্যে 2 জন বিজেপি, বাকি 13 জন তৃণমূল সদস্য। পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে খানাকুল 1-এর বিডিওর দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েতের 11 জন তৃণমূল সদস্য। তাদের দাবি, প্রধানের চেয়ারে বসার পর তৃণমূল আরামবাগ জেলা সভাপতি রমেন্দু সিংহ রায়ের ইন্ধনে একের পর এক দুর্নীতি চালিয়ে যাচ্ছেন পঞ্চায়েত প্রধান। উপপ্রধান সহ বাকি সদস্যদের কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এমনকি পঞ্চায়েত অফিসে আসতেও পারছেন না তারা। সে তার মতো করে কাজ করছে। আপনি আজকে ডেটেও বলি, আপনি ফোন করুন, প্রধানের স্বামী ফোন তুলবে। আগে প্রধানের স্বামীর সঙ্গে ফোনে কথা বলতে হবে, তারপরে আপনার সঙ্গে কথা বলবে প্রধান। অর্থের মিটিং ডাকা হয়েছে, সময় দিয়েছে 2টোর সময়, সেখানে 11টার সময় নোটিশ ঝুলে যাচ্ছে এবং একাধিকবার টেন্ডার ডাকছে, টেন্ডারটাকে ক্যান্সেল করে দিচ্ছে, তার তথ্য আছে। এবং 1 মাসের মধ্যে 3টে মিটিং ডেকেছে, 3টে মিটিংকে ক্যান্সেল করেছে। অভিযোগের বিষয়টি আরামবাগ মহকুমা শাসক সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খানাকুল 1-এর বিডিও, কিন্তু তা মানতে নারাজ আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি। এবার এগুলো তো নিয়মগুলো পঞ্চায়েত আইনের যে প্রভিশনগুলো আছে, পঞ্চায়েত আইনের যে বন্দোবস্তগুলি রয়েছে, সেগুলো না দেখে তো কোনো মন্তব্য করা যায় না। তো সেই কারণে আমরা এগুলো সমস্ত কিছু এসডিও সাহেবের কাছে পাঠিয়ে দিচ্ছি। অনাস্থা নেই, ওখানেতে কিছু কাজ নিয়ে মনোমালিন্য হয়েছিল, সেটা 1 দফা বসে ওরা অনেকটা মিটিয়ে নিয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। আমি যদি দুর্নীতি করে থাকি তাহলে তারা আমার বিরুদ্ধে যা করার আইনতভাবে করুক। আমি মানুষের সাথে আছি, থাকবো, স্বচ্ছ কাজ করছি, স্বচ্ছ করে যাব। যদি আমি কোনো দুর্নীতি কাজ করি, উত্তরটা আমাকে দিতে হবে। আমি যা জেল খাটলে আমি খাটবো, যা হওয়ার আমারই হবে। তাহলে আমি দুর্নীতি করবো কিসের জন্য? যারা এসব বলছে তারা মিথ্যে অভিযোগ দিচ্ছে। বিধানসভা ভোটের এখনো কয়েক মাস বাকি, কিন্তু দিকে দিকে দলের গোষ্ঠীকন্দল ক্রমশই অস্বস্তি বাড়াচ্ছে শাসক দলের। প্রশ্ন উঠছে, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যদি অনাস্থা দেখান দলের সদস্যরা, তাহলে আমজনতা কাদের উপর আস্থা রাখবে?
ইডি সূত্রে খবর। গত 8ই সেপ্টেম্বর যে নথিপত্র ইডি পেয়েছিল সেই নথি থেকেই ইডি জানতে পেরেছে যে এই যে মনীষ বাগাড়িয়ার এই যে বাড়ি, এখানে প্রচুর নথি পাওয়া যাবে, পাশাপাশি অবৈধ টাকাও পাওয়া যেতে পারে। সেই জন্যই সকাল থেকেই ইডি একযোগে ঝাড়গ্রাম ও আসানসোলের এই বাড়িতে ইডি হানা দিচ্ছে। লালগড় ও গোপীবল্লভপুরে তল্লাশি চালায় ইডির দুটি দল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও 3টি করে গাড়ি তল্লাশি অভিযানে ঢোকে কেন্দ্রীয় এজেন্সি। লালগড়ের সিজুয়ায় বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বালি খাদানে তল্লাশি চালানো হয়। লালগড়ের বাসিন্দা সৌরভ রায় মাওবাদীদের সময়ে এলাকায় ছোট ঠিকাদারি করতেন। পরবর্তী সময়ে বড় বড় কাজের বরাত পেতে শুরু করেন। একাধিক বালি খাদানের টেন্ডার তার নামে রয়েছে। শুরু করেন বালি ব্যবসা। বেআইনিভাবে বালি পাচার করে বিপুল সম্পত্তি করেছেন বলে অভিযোগ। মেদিনীপুর শহরে বসবাস করলেও কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় বাড়ি, ফ্ল্যাট, জমি রয়েছে। বেআইনিভাবে অন্যত্র টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গোপীবল্লভপুরে খাদান ব্যবসায়ী অরুণ শরাফের অফিসেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। কলকাতার সংস্থা জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ছিলেন অরুণ। বেআইনিভাবে বালি উত্তোলন, অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইডি সম্প্রতি 22টি জায়গায় তল্লাশি করে, নগদ অর্থ বাজেয়াপ্ত করে। সৌরভ রায়ের সেই অফিসে কিন্তু একই সঙ্গে তল্লাশি অভিযান শুরু করেছে। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এইখানে যখন সকালে তারা অভিযান চালাতে আসেন তার কিছুক্ষণ আগেই এই বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে তারা নাকি চম্পট দেয়। বালি পাচার তদন্তে ইডির একযোগে তল্লাশি। একদিকে ঝাড়গ্রাম, আসানসোল এবং তার পাশাপাশি কলকাতাতেও চলছে ইডির তল্লাশি। মূলত কলকাতার 7A বেন্টিং স্ট্রিটের এই যে বহুতল, সেই বহুতলের দ্বিতীয় তলায় রাজকুমার আগরওয়াল, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার অফিসেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়ে গিয়েছে, নিউ টাউনে তৈরি হচ্ছে দুর্গাঙ্গন। এবার উত্তরেও নতুন মন্দির গড়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে কেন্দ্র করে ফের মন্দির রাজনীতি নিয়ে সরগরম হয়ে উঠল ভোটমুখী বাংলা। আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায়, আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে, সেটাও গ্রাসরুট, সেটাও ট্রাস্ট তৈরি হয়ে গেছে এবং চিহ্নিত করা হয়েছে, ওটা এখন টেন্ডারে দেওয়া হয়েছে। আর আর্কিটেকচারটাও আমি দেখে নিয়েছি। আমার আরেকটা আছে যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি, ভালো জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। বৃহস্পতিবার দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। কথা বলেন পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে। থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির জন্য ট্রাস্টি বোর্ড গঠন করা হবে। এটা করতে হয়তো টাইম লাগবে, আমাকে এটা ট্রাস্ট করতে হবে, তাদের দিয়ে করাতে হবে, বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো, জমিটা আমরা বিটা পয়সায় দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে। 26-এর ভোটকে পাখির চোখ করে অনেক আগে থেকেই ধর্মযুদ্ধে নেমে পড়েছে বিজেপি। বাড়তি 5% হিন্দু ভোট ঝুলিতে ভরতে মরিয়া শুভেন্দু অধিকারীরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর আরও একটি মন্দির তৈরির ঘোষণা, তাও আবার বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে। বিষয়টি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। উত্তরবঙ্গে নতুন মন্দির হলে ধর্মীয় পর্যটন স্বাভাবিকভাবেই বাড়বে, কিন্তু মহাকালের আশীর্বাদ কার ঝুলিতে যাবে? মন্দির তৈরি করে কি বিজেপির হিন্দুত্বের তাস অকেজো করে দিতে পারবেন মুখ্যমন্ত্রী? রাজনীতির কারবারিদের মতে ভোটের আগে সংখ্যাগুরুর ভোট নিশ্চিত করতে কসুর করছে না কোনো পক্ষই। কথায় বলে দুধের স্বাদ ঘোলে মেটানো, এও খানিকটা তাই। ধনতেরাস শনিবার, জানেন তো? আর তার আগে সোনার দাম আকাশ ফুঁড়ে বেরিয়ে গেছে, এত বেশি পাল্লা দিয়ে বেড়েছে রূপোর দামও। ধনতেরাসের আগে তাই মাথায় হাত আম জনতার, কিনবেটা কি? কিন্তু ধনতেরাস মা লক্ষ্মীর আরাধনা, সে তো সোনা বা রূপো ছাড়া হয় না। তাহলে কি করা যায়? আকাশ পাতাল ভেবে আকাশ ছোঁয়া দামের কারণে বিকল্প খুঁজছেন মানুষ। সোনার ক্ষেত্রে চয়েস দুটো, হয় লাইট গোল্ড মানে হালকা সোনার গয়না, মানে আপনি 10 গ্রাম সোনায় যে গয়না গড়াতেন এতদিন, এখন সেটা 4-5 গ্রামের মধ্যেই যদি করে নেওয়া যায়, চেষ্টা। যে এখন অনেকেই
পছন্দ করছেন। সোনার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিনিয়তই বেড়ে চলেছে রূপোর দামও, কিন্তু ধনতেরাসে তাই বলে গয়না পরা হবে না তা তো চলে না। সেই কারণে কিন্তু মানুষ বেছে নিচ্ছেন তার বিকল্প। কি এই বিকল্প? সোনা রূপোর ক্ষেত্রে সাধারণত কম ভারী জিনিসই কিন্তু পছন্দ করছেন বর্তমান প্রজন্ম। সেই ক্ষেত্রে হালকা গয়নার প্রতি কোথাও একটা ঝোঁক দেখা দিয়েছে। লাইট সোনার প্রতি বেড়েছে, কারণ আগে যেই জিনিসটা আপনার ভারীতে হয়ে যেত কমে, সেটা এখন হালকা জিনিস সেটা হচ্ছে টাকার অঙ্কটার জন্য এটা আর পারছে না লোকে। হালকা, যত হালকা বলছে আরো হালকা দিন, আরো হালকা দিন। এখন সব লাইটের মধ্যেই চাইছে, সে হাড় হোক, আংটি হোক, কি কানের হোক, যে কোনো জিনিস হাতের হোক, সব লাইটেই চাইছে। কেউ আর ভারীর দিকে চাইছে না। লোকের অর্থনৈতিকও একটা সমস্যা দেখা দিয়েছে, আর এত সোনার দাম বেড়েছে এক্সট্রিম। আর একটা চয়েসও আছে, সেটা কি? ক্যারেট কমিয়ে দেওয়া। মানে আপনি যদি 22 ক্যারেট সোনা নেন তাহলে তো আপনাকে আকাশ ছোঁয়া দাম দিতেই হবে। পকেট সইবে এমন সোনাও তো পাওয়া যায়। ক্যারেট কমান, 18 ক্যারেট, এখন তো 12 ক্যারেট, সেদিন শুনলাম 9 ক্যারেটের গয়নাও হয়। এবার অনেকেই প্রশ্ন করছেন তাতে সোনা থাকে কি জানে বাবা। সোনার বিশুদ্ধতা বোঝায় এই ক্যারেট, অর্থাৎ কত শতাংশ খাঁটি সোনা আছে তা বোঝা যায়। 24 ক্যারেট সোনা মানে 99.9% বিশুদ্ধ সোনা। 22 ক্যারেট মানে বিশুদ্ধতার মাপকাঠিতে 91.6% খাঁটি সোনা। 18 ক্যারেট সোনায় 75% খাঁটি সোনা এবং অন্যান্য ধাতু। এবার আপনি ক্যারেট যত কমাবেন এই শতাংশটাও তত নিচে নামবে। এর বছর অনুযায়ীও তাও 22 ক্যারেটের চাহিদা যা ছিল, কিন্তু এই বছরের অনুযায়ী আমরা যা দেখতেছি কাস্টমারের ডিমান্ড হচ্ছে 18 ক্যারেট। 24 ক্যারেটের যা মানে হিসেবে যেই হালে দাম বাড়ছে, আর 22 ক্যারেটও কনভার্সনে অনেকটাই দাম। তো সোনার চাহিদা দেখতে গেলে সোনা তো লোকে কিনবেই, কিন্তু এখন মানি ফিজিবিলিটির জন্য 18 ক্যারেটে লোকে বা তার নিচের যদি হয় সেটা হিসেবে এখন খুঁজছে লোকে। হিন্দু ঐতিহ্য অনুযায়ী ধন এবং তেরস দুটো শব্দ থেকে ধনতেরাস শব্দের উৎপত্তি। ধন শব্দের অর্থ আমরা সবাই জানি ধন সম্পদ। তেরস শব্দ এসেছে ত্রয়োদশী তিথি থেকে। কথিত আছে দিনটি মা লক্ষ্মীর জন্মতিথি। বলা হয় ধনতেরাসে ধনদেবীর আরাধনা করলে অর্থভাগ্য উন্নত হয়, বিশেষ প্রাপ্তি ঘটে। তবে ঊর্ধ্বমুখী দাম বাদ সাধছে ধনতেরাসে সোনা রূপো কেনায়। ভারতেই শুধু নয়, গত 1 বছরে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বেড়েছে 55%। 1 বছরে। চলতি বছরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম 30% বেড়েছে। আমেরিকার শুল্ক বোমাকে সোনা আর রূপোর মতো মূল্যবান ধাতুর দাম বৃদ্ধির কারণ বলে অনেক বিশেষজ্ঞই মনে করেন। প্রথমে ভারতের উপর 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা, পরে চীনা পণ্যে বাড়তি 100%। সোনার উপর দাম বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই মূল্যবান ধাতু কিনতে ভাবতে হচ্ছে মধ্যবিত্তকে। তবে সোনা রূপোকে গয়নার থেকেও ইনভেস্টমেন্ট অপশন হিসেবে যারা দেখছেন তারা কিনতে পারেন। তবে তার জন্য যে ভারী গয়না কি একেবারেই বিক্রি হচ্ছে না? সেটাও হচ্ছে। যারা বিক্রেতা তাদের মতে যারা ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু ভারী গয়নার দিকেই ঝুঁকছেন। সেই জায়গা থেকে কোভিড পরিস্থিতি এবং কোভিড পরবর্তী পরিস্থিতিতে যে ভীষণ মন্দা দেখা দিয়েছিল গোটা বউবাজার জুড়ে, সেই জায়গাটা অনেকটাই তারা কভার করতে পারছেন এবছরের ধনতেরাসে। লাইট গোল্ড এক শ্রেণীর লোক খুঁজছে, কিন্তু বেশ কিছু কাস্টমার আছে যেটা আমরা ভাবতে পারিনি, বেশ ভারী ওজনের মাল চাইছে। তখন আমাদের মনে হচ্ছে জাস্ট ইনভেস্টমেন্ট। ছেলেদের আংটি জেনারেলি 2 গ্রাম থেকে শুরু হয়, 4-5 গ্রাম যথেষ্ট। আমি সেই বেশ কিছু কাস্টমারকে দেখতে পাচ্ছি আমরা আমাদের কাউন্টারে 8 গ্রাম, 10 গ্রাম, 12 গ্রামের আংটি চাইছে। তো এটা ছিল না কিন্তু। তাহলে আপনার সামনে যে তথ্য এলো আপনি হিসাব কষে নিন। আপনি ক্যারেট কমাবেন না হালকা সোনায় যাবেন, নাকি সোনায় ইনভেস্ট করবেন? দুনিয়ার বর্ণময় চরিত্র ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারে নতুন কি আনলেন? ট্রাম্প কার্ড কি আজ?
রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেবে ভারত। বুধবার নাকি এই মর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই চাঞ্চল্যকর দাবি করেন ট্রাম্প নিজেই। And he's assured me there will be no oil purchased from Russia. I don't know, maybe that's a breaking story. Can I say that? Would you say? রুশ ইউক্রেন যুদ্ধের আবহে মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য ভারতীয় পণ্যের ওপর জরিমানা বাবদ অতিরিক্ত 25% শুল্ক চাপান ট্রাম্প। এই আবহে ট্রাম্পের এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। আসরে নেমে পড়ে কংগ্রেস। প্রশ্ন তোলা হয়, কোথায় গেল 56 ইঞ্চির ছাতি? তালিবান ছাড়া কি ভারতের আর কোনো বন্ধু নেই? জল্পনা শুরু হয়, সত্যি ট্রাম্পের শুল্ক চাপে মাথা নোয়ালেন মোদি? তেল কেনা We have made a statement. This was put out in the morning today. We would request you to look at that particular statement for the questions that you have. On the question of whether there was a conversation or a telephone call between Prime Minister Modi and President Trump, I am not aware of any conversation yesterday. রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কোর ওপর আমেরিকা ও ইউরোপের দেশগুলির আর্থিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার পরিমাণ বৃদ্ধি করতে থাকে ভারত। গত কয়েক বছরে 0.2% থেকে ভারতে রুশ তেল আমদানির পরিমাণ বেড়ে হয় 35%। ট্রাম্পের মিথ্যাচার নিয়ে এবার মুখ খুলল মস্কো। মস্কোর তরফে জানানো হয়েছে, আমরা ভারত সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়টি বুঝেছি। আমরা তেল গ্যাস নিয়ে বোঝাপড়ার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। তবে রাশিয়ার বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়, তারা ভারত আমেরিকার সম্পর্কে নাক গলাতে চায় না। মাঠে ময়দানে আকাশে যুদ্ধ নয়, যুদ্ধ অর্থনীতির, যুদ্ধ শুল্কের। এবার ট্যারিফ ওয়ার, শুল্ক যুদ্ধ। হাতে নয়, ভাতে মারার লড়াই, আমেরিকা ভার্সেস চীন। ডোনাল্ড ট্রাম্পের হাতিয়ার শুল্ক, ট্যারিফ। এই ট্যারিফ অস্ত্রেই গোটা বিশ্বে আবারও মার্কিন একাধিপত্যের মরিয়া চেষ্টা মার্কিন প্রেসিডেন্টের। এবার তার টার্গেট প্রধান প্রতিপক্ষ চীন। ট্রাম্পের স্বীকারোক্তি, আমেরিকা চীনের সঙ্গে শুরু করে দিয়েছে শুল্ক যুদ্ধ। Mr. President, you're meeting with President Xi in a few weeks. If you can't come to an agreement or a deal at that meeting, are we in for a sustained trade war with China? Well, you're in one now. Look, we have 100% tariff. If we didn't have tariffs, we would be exposed as being a nothing. We would have no defense. You know, they've used tariffs on us, but we've never had anybody sitting in that chair that felt the need to do it, and they've allowed us to be $37 trillion in debt, etc., etc. এই প্রথম শুল্ক যুদ্ধের কথা সরাসরি ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। চীনও হাত গুটিয়ে বসে নেই, যোগ্য জবাবের হুঁশিয়ারি আগেই দিয়েছে তারা। এবার পাল্টা তারাও ট্যারিফ যুদ্ধে। আমেরিকার ওপর অতিরিক্ত 33% শুল্ক আরোপ করেছে চীন। বন্দরে মার্কিন জাহাজ ভিড়লেই নেওয়া হচ্ছে অতিরিক্ত ফি। বিরল খনিজের রফতানিতেও লাগাম পরানো হয়েছে। মার্কিন সয়াবিন আমদানিতেও লাগাম পরিয়েছে চীন। মার্কিন কোম্পানি কোয়ালকমের বিরুদ্ধে একাধিক তদন্ত শুরু করা হয়েছে। একাধিক অন্যান্য মার্কিন কোম্পানির বিরুদ্ধেও পদক্ষেপ করা হয়েছে বেজিংয়ের তরফে। ফলে ট্যারিফ যুদ্ধ জোরদার হচ্ছে আরও। গোটা বিশ্বের অর্থনীতিতে অস্থিরতা বাড়ছে আরও। অর্থনীতির দুই সুপার জায়ান্টের যুদ্ধে রক্তাক্ত শুধু দুই দেশই হবে, নাকি তার আজ পড়বে গোটা বিশ্বে, তা নিয়ে চিন্তা বাড়ছে বিশেষজ্ঞ মহলে। কপালে ভাঁজ চওড়া হচ্ছে নয়াদিল্লিরও। বিশ্ববাজারে সোনার দাম অল টাইম হাই $4,200 পৌঁছে গিয়েছে। আমেরিকা চীনের শুল্ক যুদ্ধে অর্থনীতির আর কি কি তুর্কি নাচন অপেক্ষা বিশ্বে।
ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ছোটবেলায় পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী পড়েছেন তো? কেমিস্ট্রির সেই টেবিলের 17টি ধাতব মৌল হলো বিরল খনিজ, যার মধ্যে স্ক্যান্ডিনিয়াম, ইট্রিয়াম এবং ল্যান্থানাইট সিরিজের 15টি মৌল রয়েছে। যদিও এদের নাম বিরল খনিজ, কিন্তু আসলে এরা পৃথিবীতে খুব যে দুর্লভ তেমনটা কিন্তু নয়, বরং সোনার থেকেও বেশি পরিমাণে এরা রয়েছে। তবে সমস্যা হলো এদের নিষ্কাশন এবং প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত কঠিন, খরচ সাপেক্ষ আর পরিবেশের জন্য ক্ষতিকর। বিরল খনিজের দুটো ভাগ, হালকা এবং ভারী। ভারী বিরল খনিজ অপেক্ষাকৃত দুর্লভ। স্মার্টফোন থেকে শুরু করে উইন্ড টারবাইন, এলইডি লাইট এবং ফ্ল্যাট স্ক্রিন টিভির মতো রোজকার টেকনোলজিতে বিরল খনিজের ব্যবহার। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, এমআরআই স্ক্যানার, ক্যান্সারের চিকিৎসাতেও এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন সেনার জন্য এই বিরল খনিজ অপরিহার্য। 2015 সালের CSIS এর একটি সমীক্ষা অনুযায়ী F-35 যুদ্ধবিমান, সাবমেরিন, লেজার স্যাটেলাইট থেকে শুরু করে টোমাহক মিসাইলের মতো আরও অনেক সামরিক সরঞ্জাম তৈরিতে এগুলোর ব্যবহার রয়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী বিশ্বে বিরল মৃত্তিকা খনিজের উৎপাদনের 61% চীনের, প্রক্রিয়াকরণের ক্ষেত্রে 92% চীনের নিয়ন্ত্রণে। আমেরিকা ভারী বিরল খনিজ উত্তোলন করতেই পারে, কিন্তু সেগুলো আলাদা করে তার প্রক্রিয়াকরণ এখনো করতে পারে না। তার জন্য সেসব পাঠাতে হয় চীনে। মোট 12টি বিরল খনিজের নিয়ন্ত্রক এখন চীন। তা নিয়ে বেজিং কড়াকড়ি বাড়িয়েছে। 2020 থেকে 23 আমেরিকার 70% বিরল খনিজ গিয়েছে চীন থেকেই। ফলে চীনের কাছে শুল্ক যুদ্ধে এই রেয়ার আর্থ মিনারেল অন্যতম হাতিয়ার। বিশ্বের টপ 5-6টা ব্যাংকের মধ্যে চীনের আধিপত্য বিস্তার নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। সেক্ষেত্রে ইকোনমিক কন্ট্রোল এবং ইকোনমিক শাফলিং এটা চীনের স্বভাবসিদ্ধ ব্যাপার। সুতরাং চীনের উপরে যদি শুল্ক চাপায়, চীন কিন্তু এটাকে উইথ দ্য বুলস অন কাজ করবে, মানে একদম হেড অন নেবে আমেরিকাকে। যেমন চীনও শুল্ক চাপিয়ে গেছে সেটাই চাপাবে। শুধু তাই নয়, চীন যেটা আরেকটা জিনিস চেষ্টা করবে করার, সেটা হচ্ছে আমেরিকান মার্কেটের ক্ষতি করার। বিরল খনিজ রপ্তানি কমিয়ে দিয়েছে চীন। এরপর কি পদক্ষেপ? প্রমাদ গুনছে বিশ্ব, প্রমাদ গুনছে আমেরিকাও। আমেরিকার চীন গত বছর 58,500 কোটি ডলারের ব্যবসা করেছে দুই দেশের শুল্ক যুদ্ধে এই বিপুল বাণিজ্যিক প্রভাব, যার আঁচ পড়তে পারে বিশ্বজুড়ে। এ কথা ঠিক, চীন আর আমেরিকার মধ্যেও ভারতের মতো বাণিজ্য ঘাটতি রয়েছে। চীনের থেকে তুলনামূলক বেশি আমদানি করে থাকে আমেরিকা। এখানেই ট্রাম্পের গোঁসা বেড়েছে আরো। 2018 সালে চীনের সোলার প্যানেলের ওপর 30% শুল্ক আরোপ করেছিল ট্রাম্প, কিন্তু তাতে লাভ হয়নি। চীনা সোলার প্যানেল কোম্পানি তাদের উৎপাদন অন্য দেশে নিয়ে যায়। মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া বা ভিয়েতনামের মতো দেশে প্যানেল অ্যাসেম্বলের কাজ শুরু হয়। ওই সমস্ত দেশ থেকেই সোলার প্যানেল যেতে থাকে আমেরিকায়। পুরনো অভিজ্ঞতা মাথায় রেখে এবার ওই সমস্ত দেশগুলোর ওপরেও পাল্টা শুল্ক চাপানো হচ্ছে। ফলে শুল্ক থেকে রেহাই পাবে না কোনো চীনা জিনিসই। চীন আমেরিকা থেকে সব থেকে বেশি আমদানি করে সয়াবিন, রয়েছে ওষুধ, পেট্রোলিয়ামও। কিন্তু সেসব আমদানি চীন কমিয়েছে। ফলে দুই দেশেরই অর্থনীতিতে প্রভাব পড়বে, যার আঁচ পড়বে বিশ্বের বাকি অর্থনীতিতে। বাদ যাবে না ভারতও।
এটা কিন্তু সারা বিশ্বের এবং তার মধ্যে ভারতবর্ষ কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে থাকবে, যেখানে ভারতবর্ষে অলরেডি আমেরিকার সঙ্গে একটা শুল্ক যুদ্ধের কথা আমরা দেখছি এবং তাতে কিন্তু ভারতবর্ষের রপ্তানি খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি দেখবেন এইমাত্র আমরা যে ডেটাটা পেলাম, যেটা গত মাসে আমাদের রপ্তানি বাণিজ্য সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা বিশ্বে মন্দার আশঙ্কা ঘনাচ্ছে, শেয়ার বাজারে অস্থিরতা বাড়ছে অনেকটাই। যাকে কেউ বিশ্বাস করে না তার নাম পাকিস্তান, হাতে পায়ে ধরে সংঘর্ষ বিরতিত করেছে, কিন্তু রেখেছে কথা। আমাদের ক্ষেত্রে তো রাখছিল না, মানে অপারেশন সিঁদুরের সময়। আফগানিস্তানের সঙ্গে কি করছে? গত কয়েকদিনে সামরিক উত্তেজনা বেড়েছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে। বুধবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনা ও তালিবানি বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। আরেকদিকে আফগান প্রদেশে কান্দাহারেও দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। ইতিমধ্যেই পাকিস্তানি সেনার থেকে স্পিন বলডাক গেট দখল করে নিয়েছে আফগান বাহিনী। ওই এলাকা বর্তমানে পুরোপুরি আফগান বাহিনীর নিয়ন্ত্রণে বলে দাবি করা হচ্ছে। সংঘর্ষে ইতিমধ্যেই বহু প্রাণহানি ঘটেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে আগ্রাসন শুরুর অভিযোগ এনেছে। অন্তত 15 জন নাগরিক নিহত, 100 জনেরও বেশি আহত। আহতদের মধ্যে 80 জনেরও বেশি শিশু ও নারী। সংঘর্ষ শুরু হয় গত সপ্তাহে। পাকিস্তানের কাবুলে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের শিবিরে বিমান হামলা চালায়। ইসলামাবাদ দাবি করে 2021 সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকে টিটিপি পাকিস্তানি সেনাদের ওপর শতাধিক হামলা চালিয়েছে। এর জবাবেই পাকিস্তান সীমান্ত পেরিয়ে হামলা চালায়। এরপরই তালিবান পাকিস্তানি বাহিনীর ওপর পাল্টা আক্রমণ চালায়। 58 জন পাকিস্তানি সেনা নিহত হয়, 20টি নিরাপত্তা পোস্ট ধ্বংস হয়। এই হামলা ছিল 2021 সালের পর দুই দেশের মধ্যে সবচেয়ে তীব্র সংঘর্ষ। উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরব একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তি অনুযায়ী এক দেশের ওপর হামলা মানেই অন্য দেশের ওপর হামলা বলে বিবেচিত হবে। সূত্রের খবর, ওই হামলার পরই সৌদি আরব কাতারের সঙ্গে আলোচনা করে পাকিস্তান। এই পরিস্থিতিতে সৌদি শান্তির আবেদন জানায়। আপাতত 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কাবুল ইসলামাবাদ। ইসলামাবাদের দাবি, প্রাণহানি রুখতে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের লক্ষ্যেই এই সংঘর্ষ বিরতি। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সমস্যা অত্যন্ত জটিল বলে জানানো হয় পাক বিবৃতিতে। তবে সংঘর্ষ বিরতি নিয়ে আফগানিস্তানের তরফ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে এসবের মধ্যেই আলোচনায় ডুরান্ড লাইন। ডুরান্ড লাইনকে ভিত্তি করে সীমানা নির্ধারণের বিরোধিতার পরেই সম্পর্ক খারাপ হতে শুরু করে। এর মধ্যেই ক্রমশ নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করেছে আফগান তালিবানরা। এই পরিস্থিতিতে আইএসআই এখন বালোচ বিদ্রোহী গোষ্ঠী ও টিটিপির মোকাবেলায় সক্রিয় হয়েছে। তার জন্যই আইএসকে ও লস্কর-ই তৈবার সঙ্গে সমঝোতা গড়ে তুলছে আইএসআই। যা কিছু সত্যি সব এই 1 ঘন্টায়। সত্যের মুখোমুখি 1 ঘন্টা, রোজ রাত 8:55। কাউকে পরোয়া না করে প্রশ্ন করার নাম যা বলবো সত্যি বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।